আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ম্যাথ হেটার্স অ্যান্ড ম্যাথ লাভার্স, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে আপনাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে ধারাবাহিক আলোচনা চলছে, আজকের আলোচনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনাটা শুরু করব প্রথম অধ্যায়ের 18 নম্বর পৃষ্ঠা থেকে একদম অধ্যায়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে, যদি কেউ আজকের আলোচনাটা দেখে থাকেন শুধু, তাহলে আগের আলোচনাগুলো একটু দেখে আসা ভালোভাবে। আগের আলোচনা যদি আপনি দেখে আসেন তাহলে সুন্দর করে বুঝবেন, না হলে বুঝতে সমস্যা হবে। কারণ গণিতের একটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক একটার সাথে আর একটা কানেক্টেড হয় বেশিরভাগ। সেক্ষেত্রে আপনি একটু আগের আলোচনা দেখে আসেন, তারপরে এই আলোচনাটা শুরু করেন, ভালো হবে। তো চলেন আমরা আজকের আলোচনা শুরু করি। প্রথমেই বইটা সামনে নিয়েন, সামনে বই, খাতা, কলম এগুলো থাকা উচিত, কারণ আপনি অঙ্কের ক্লাস করছেন, কোনো এন্টারটেইন ভিডিও কিন্তু দেখছেন না। তাহলে খেয়াল করেন 18 নম্বর পৃষ্ঠায় প্রথমে একটা কথা বলা আছে, বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন নির্ণয় করেন। নতুন একটা শব্দ পাচ্ছেন, প্যাটার্ন। এই প্যাটার্ন শব্দটা আমাদের একটু দরকার পড়বে, একটু খেয়াল করেন। প্যাটার্ন, এই জিনিসটা আপনার একটু জানা দরকার। বলতেছি তাহলে ওরা বলছে বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি থেকে প্যাটার্ন, এইটুকু হেডিং দিয়েছে। তো এইটা আমরা একটু ডিসকাস করব ভালোভাবে। দুইটা অঙ্ক দেওয়া আছে, দুইটা অঙ্ক নিয়েও আমরা আলোচনা করব। এখানে প্যাটার্ন শব্দটার সংজ্ঞাটা আপনার আগে জানা দরকার পড়বে। আমি সংজ্ঞাটা আগে বলে দিচ্ছি, তারপরে সংজ্ঞা আগে বলবো না, সংজ্ঞা পরে বলবো। খেয়াল করেন প্যাটার্ন জিনিসটা কি। প্যাটার্ন জিনিসটা হচ্ছে কোনো কিছু সুনির্দিষ্টভাবে সাজানো। ধরেন আপনাকে যদি বলা হয় 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা বলি, 1 2 3 4 5 6, এগুলো কি একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আছে না? এক করে করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এগুলো একটা নির্দিষ্ট নিয়মে আছে, তাই এটাকে প্যাটার্ন বলা হবে। আবার ধরেন বললাম 1 10 15 20, মানে লিখে দেখেন 1 10 15 20, এগুলো কি কোনো নির্দিষ্ট নিয়মে আছে? 1 থেকে 10, এখানে মানে 1 থেকে গিয়ে ডিরেক্ট 10, আর 10 থেকে গিয়ে 15, মানে এখানে 5, এখানে পার্থক্য 10, এখানে আবার 5, কোনো নিয়ম নাই, কোনো নির্দিষ্ট রুলস নাই। এটা প্যাটার্ন হবে না। প্যাটার্ন হইতে গেলে প্রথমত কি কথাটা বুঝেন, প্যাটার্ন হইতে গেলে প্রথমত হইতে হবে একটি নির্দিষ্ট সংখ্যা তালিকা। তাহলে প্যাটার্ন হইতে গেলে প্রথমত কি লাগবে বুঝেন ভালো করে, যে প্যাটার্ন হওয়ার শর্তটা কি? নির্দিষ্ট সংখ্যা তালিকা হইতে হবে, নির্দিষ্ট নিয়ম মানতে হবে, তাহলে তাদেরকে আমরা বলতে পারবো প্যাটার্ন। আরেকটা কথা আছে, কমা ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে আমরা যখনই কোনো কিছুকে প্যাটার্ন হিসেবে ঘোষণা করতে চাইব, তখন আমাদের 3টা শর্ত মানতে হবে। শর্ত নাম্বার 1, নির্দিষ্ট সংখ্যা তালিকা হইতে হবে, যে এটা একটা নির্দিষ্ট সংখ্যা তালিকা। নাম্বার 2, এটা একটা নির্দিষ্ট নিয়মে চলতে হবে, অর্থাৎ আওলা ঝাওলা সংখ্যা দিলেই প্যাটার্ন হয়ে যাবে এমনটা না। তারপর 3 নাম্বার, কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করতে হবে, অর্থাৎ এরকম করে কমা দিতে হবে, যোগ বিয়োগ বা অন্য কিছু দিলে সেটা অন্য কিছু হয়ে যাবে, প্যাটার্ন হবে না। তাহলে প্যাটার্ন জিনিসটা হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা তালিকা। বুঝলেন, আমি দুইটা কথা একসাথে বলছি, সংখ্যা তালিকা নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট সংখ্যা তালিকা একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি কমা ব্যবহার করে লেখা হয়, তাহলে তাকে প্যাটার্ন বলে। আমি আবার বলি, একটি নির্দিষ্ট সংখ্যা তালিকা একটি নির্দিষ্ট নিয়ম মেনে যদি কমা ব্যবহার করে লেখা হয়, তাহলে তাকে প্যাটার্ন বলে। দেখেন, আপনার শর্তগুলো মনে রাখলে অটোমেটিক্যালি সংজ্ঞাও পারবেন। তাহলে এই হচ্ছে কি আমাদের প্যাটার্ন নিয়ে কথা। তাহলে এখন আমরা প্যাটার্নের সংজ্ঞাটা জেনে গেলাম, প্যাটার্ন কি সেটাও একটু বুঝে গেলাম। এখন আমরা প্যাটার্নের 2-3টা নিয়মের অঙ্ক দেখব, তাইলে আরও জিনিসটা ভালো বুঝবো। আপনার সংজ্ঞাটা লিখে নিন, আমি যেটা বলছি ভিডিও টেনে দেখিয়ে ওখান থেকে লিখে নেবেন। তাহলে আমরা প্যাটার্নের যে সংজ্ঞা বা ব্যাপারটা, সেই জিনিসটা শিখে ফেললাম। এখন দেখেন প্যাটার্নের ক্ষেত্রে শর্তগুলো লিখে নিন, আপনারা আশা করি লিখছেনও সবাই। তাহলে এখন আমরা প্যাটার্নের 2টা অঙ্ক উঠাই। আপনাদের 18 নম্বর পৃষ্ঠায় যে 2টা অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, ক নাম্বার এটা। তো ওনারা আমাদেরকে বলছে, আপনাদের 18 নম্বর একদম শুরুতে সুন্দর করে বলা আছে যে ছকের যে সংখ্যাগুলো আছে, তোমরা কি এগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও? আর যদি প্যাটার্ন দেখতে পাও, তাহলে পরের সংখ্যাটা বের করো, অর্থাৎ এর পরে কোন সংখ্যাটা হবে সেটা বের করতে বলছে। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো, আমরা প্যাটার্নের ক্ষেত্রে কি বলে আসছে, যে প্যাটার্ন হইতে গেলে 3টা শর্ত ফিল আপ করতে হবে। 1 নাম্বার, একটা সংখ্যা তালিকা হইতে হবে। তো একটা নির্দিষ্ট সংখ্যা তালিকা কিনা এটা একটু আমরা দেখি। এখানে দেখেন 1 2 3 4 5 6, এগুলোর পার্থক্য কত করে? 1 করে না, মানে একটা নির্দিষ্ট সংখ্যা তালিকা এটা। তারপরে দেখেন এর মধ্যে পার্থক্য কত করে আছে? 1 করে। তাহলে একটা নির্দিষ্ট নিয়মও আছে, আর কমাও ব্যবহার করা হয়েছে। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা তালিকা একটা নির্দিষ্ট নিয়ম মেনে যদি কমা ব্যবহার করে লেখা হয়, তাহলে সেটাই হচ্ছে প্যাটার্ন। তার মানে এটা একটা প্যাটার্ন হয়েছে। এখন আসেন
এর পরবর্তী সংখ্যাটা কীভাবে বের করবেন? দেখেন এখানে খুব সহজ ব্যাপার। আপনি এটা যখন অঙ্ক করবেন তখন একটু সাজায় লিখবেন। কীভাবে? প্রদত্ত সংখ্যা তালিকা যখন সমাধান করবেন তখন একটু সাজায় লিখবেন এভাবে। তারপরে আপনি লিখবেন পার্থক্য। এটাকে সরাসরি করা যাইতো, কিন্তু আমি একটা অঙ্কের মাধ্যমে বাকি সবগুলো অঙ্ক বোঝানোর জন্য একটাকে সুন্দর করে দিচ্ছি। পার্থক্য আপনি দেখেন 1, দেখেন এখানেও 1, এখানেও 1, এখানেও 1, সবগুলোই পার্থক্য 1 দেখেন। এখন ব্যাপারটা দেখেন, প্রতি দুইটা সংখ্যার পার্থক্য 1, তাহলে ব্যাপারটা ঠিক এরকমভাবে ঘটে। এই সংখ্যার সাথে 1 যোগ করলে, আপনি যদি একটু লক্ষ্য করেন, এটার সাথে 1 যোগ করলে পরেরটা, এটার সাথে 1 যোগ করলে পরেরটা, এটার সাথে 1 যোগ করলে পরেরটা। আপনাকে নিয়মটা বুঝতে হবে। আপনি কিন্তু এটা ভাবেন এটা স্বাভাবিক সংখ্যা, স্যার এত ঘটা করে করার কি আছে, এরপরে তো 8 হবে জানি, এটা আমিও তো জানি। আমি কেন ওইভাবে বুঝাইনি সেটা পরে বলতেছি। এটার সাথে 1 যোগ করলে 2, এটার সাথে 1 যোগ করলে 3। তার মানে প্রত্যেকটা সংখ্যার সাথে পার্থক্য যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়। এটাই হচ্ছে গিয়ে এখানকার প্যাটার্ন বা নিয়ম। তার মানে হচ্ছে আপনার যে সংখ্যা তালিকাটা থাকবে তার যদি পার্থক্যটা একটা নির্দিষ্ট নিয়মে পান, তাহলে ওই প্যাটার্নের ওই পার্থক্যটা দ্বারা ওই সংখ্যার সাথে যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এখন দেখেন ব্যাপারটা কিভাবে লিখবেন পরে। সুতরাং পরের সংখ্যা টি 7 + 1 8। এভাবে চাইলে আপনি আরও বের করেন। গত বছরে এইটের বইগুলোতে 3-4টা করে চাওয়া হইতো, আপনাদের কম চাওয়া হয়েছে। তারপরে উত্তর লিখে দেবেন। সুতরাং উত্তর 8। যেহেতু একটা চাইছে, 2টা চাইলে 2-3টা কমা দিয়ে লিখে দেবেন। এই হচ্ছে গিয়ে আপনাদের এই অঙ্কের সমাধান। ভালো করে বুঝেন। এখানে একটা লাইন লেখা যায়, আমি মুখে বলে দিই। এখানে আপনি সর্বোচ্চ ভালো হয় যদি আরেকটা লাইন লিখে দেন। কি লিখে দেবেন? যে এখানে সংখ্যা তালিকার প্রতি সংখ্যা 1 করে বৃদ্ধি পাচ্ছে, অথবা এটা বলতে পারেন এখানে সংখ্যা তালিকার প্রতি দুটি সংখ্যার পার্থক্য 1 করে। সুতরাং একটি সংখ্যার সাথে পার্থক্য যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। হয়ে গেল। এই ব্যাখ্যাটা দিয়ে তারপর আপনি এটা লিখতে পারেন। এটা মুখে মুখে বলে দিলাম, আর কি লিখে দেয়নি। তাদের যারা ভিডিও টেনে দেখবেন ওরা জানে ভুল করে, এই জায়গাটা ঠিকঠাক না লিখতে পারে। ওকে, এই যে হলো গিয়ে আমাদের সংখ্যা তালিকার বা প্যাটার্নের কিভাবে আমরা অঙ্ক করতে পারি। 2 নম্বর অঙ্ক আছে, এটাও আপনারা করতে পারবেন। চলেন আমি একটু দেখাই দিচ্ছি কি আছে। খ নাম্বার যেটা আছে আপনাদের বইয়ে, এখানে আমি এখন একটা কিছু বলিনি, মানে একটা কথা বাকি রাখছি, এটা আমি লাস্টে বলবো, দেখতে থাকেন। খ নম্বরে বলছেন ওনারা 1, 2, 4, 8, 16, 32 এটারও পরবর্তী সংখ্যা বের করতে বলছে। তো আপনি সংখ্যা তালিকাটা আবার লিখবেন। এখানে 1, 2, 4, 8, 16, 32। তাহলে পার্থক্য কত খুঁজে দেখেন তো। 2 থেকে পার্থক্য 1, এটা পার্থক্য কত 2, এটা পার্থক্য কত 4, এটা পার্থক্য কত 8, এটা পার্থক্য কত 16। অর্থাৎ এই জায়গাটার একটা কথা আমি এর আগেও ক্লিয়ার করে নিই। পার্থক্যটা কেমনে বের করে একটু লক্ষ্য করেন। পার্থক্য বের করার নিয়ম। পার্থক্য আবার কেমনে নিয়ম ভাই? এটা সহজ কথা। জি, এই জায়গাটাও ভুল হয়। পার্থক্য হচ্ছে প্রতি জোড়ার আপনি তো প্রত্যেক জোড়ার বিয়োগ করেন না, প্রত্যেক জোড়ার, ধরেন এই জোড়া, নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সবসময় ব্যাপারটা কিন্তু এমন না, যেমন ধরেন এটা 32 - 16, কিন্তু সবসময় এমন না যে বড়টাই আগে হবে। দেখেন আপনাদেরকে একটু আগে বললাম না যে একটা জিনিস বলা বাকি রাখছি, সেই জিনিসটা এখন বলবো। আমরা পার্থক্য বলে আসতেছি না বারবার, যে দুইটা সংখ্যার পার্থক্য বল, দুইটা সংখ্যার পার্থক্য। তো এই পার্থক্যটা কীভাবে ভাই? পার্থক্য বের করে আবার বলা লাগে, ওটা তো আমরাই জানি। পার্থক্য মানে তো দুইটার বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। যে না, এই কথাটা সত্য না। পার্থক্য মানে যেমন বিয়োগফল, এই কথাটা সত্য, কিন্তু সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ, এইটাও মিথ্যা। কেন? দেখেন আপনি এই জায়গাটা, এইটার পার্থক্য বের করবেন, তাহলে 2 - 1, ওকে ফাইন। 2 - 1 1। এই দুটো পার্থক্য 4 - 2 2, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, এগুলো তো সবসময় বড়ই আসতেছে। কিন্তু যদি আপনার প্যাটার্নটা এরকম হয়, 4, তারপরে ধরেন হচ্ছে গিয়ে 2, তারপরে ধরেন হচ্ছে গিয়ে 6, 8, এরকম যদি চলতে থাকে, তাহলে আপনি কি এটার পার্থক্য কেমনে বের করবেন? ধরেন প্রথম জোড়া পার্থক্য বের করবেন, তাহলে কি আপনি এটা বের করবেন 8 - 6 2 হইল না। রুলস হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, প্রতি জোড়ার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, প্রতি জোড়ার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। ভালো করে মনে রাখেন। তাহলে ধরেন এই জোড়া, তাহলে 16 - 8, এই জন্য 8। যদি এমন হয় তাহলে আপনার এখানে রুলস, এই জোড়ার পার্থক্য মানে 6 - 8 মানে -2, 4 - 6 মানে -2। অর্থাৎ
আপনার পার্থক্য বের করার সময় সতর্ক থাকতে হবে, নাইলেই কিন্তু ভুল হবে। খুব সাবধানতার সাথে পার্থক্যটা বের করবেন। এটা শেষ। এবার তাহলে আমাদের এখানে কি আসছে, আমাদের বর্তমান যে সংখ্যাটা দিচ্ছেন ওনারা খ নাম্বারের সংখ্যা তালিকা, সেই সংখ্যা তালিকাটা আমরা দেখলাম, পার্থক্য বের করলাম। কিন্তু পার্থক্যটার মধ্যে একটু ক্যাচাল আছে। দেখেন প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা 16। আপনি যদি লক্ষ্য করেন পার্থক্যগুলোর মধ্যে একটা নিয়ম আছে, সেটা কি 1-এর দ্বিগুণ তারপর পার্থক্যটা, 2-এর দ্বিগুণ তারপরের পার্থক্যটা, 4-এর দ্বিগুণ তার পরেরটা, মানে পার্থক্যের মধ্যেই একটা প্যাটার্ন আছে, যেটা যদিও প্যাটার্ন বলে না, মানে একটা নিয়ম আছে। তাহলে এটা কিভাবে করব ভাই? খুবই সহজ কথা। আপনি এদিকে একটু দেখেন, এখানে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32। তাইলে আপনি এভাবে না করে এটাকে ডিরেক্ট ঘোষণা দিয়ে করতে পারেন যে এখানে সংখ্যা তালিকার প্রত্যেকটি সংখ্যা দ্বিগুণ করলে তার পরের সংখ্যাটি পাওয়া যায়, এভাবে করা যায়। তাইলে আমরা এখানে পার্থক্যটা না লিখে দিব, এখানে আমি মুখে বলবো, আমি কিন্তু পুরোটা লিখবো না। প্রতিটি সংখ্যা দ্বিগুণ করলে তার পরের সংখ্যাটি পাওয়া যায়, সুতরাং সর্বশেষ সংখ্যাটিকে দ্বিগুণ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে কি হবে ওই কথাটা লেখার পরে? সুতরাং দিয়ে লিখবেন 32 × 2 মানে 64। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 64। যদি এর পরেরটা বের করতে চান সেমভাবে 64 × 2, 4 2 8, 6 2 12 হয়ে গেল। তাহলে 28 পৃষ্ঠার যে দুইটা অঙ্ক দিয়েছিল, দুইটা আলোচনা করলাম। এখান থেকে প্যাটার্ন কি বুঝাইলাম, প্যাটার্নের সংজ্ঞা দিলাম, তারপর আপনার পার্থক্য বের করা শেখাইলাম। এখন শেখাবো 18 নম্বর পৃষ্ঠার সর্বশেষ টপিক, ফিবোনাচ্চি নামক একটা সংখ্যা তালিকা। তাহলে ফিবোনাচ্চি নাম্বার নিয়ে আমরা কথা বলবো। দেখেন ফিবোনাচ্চি নাম্বারটা এটা হচ্ছে গিয়ে একটা বিশেষ পদ্ধতির নাম্বার। এটা খুবই সুন্দর একটা ব্যাপার, এটার অনেক সুন্দর একটা হিস্টোরি আছে, গল্প আছে। তো সেই হিস্টোরি গল্প আজকে আর শোনাতে চাই না। আজকে যেহেতু আপনাদের একাডেমিক লেকচার, তো একাডেমিক লেকচারের মধ্যেই থাকি, তবে এটার একটা সুন্দর গল্প আছে। এইটা অনেক কিছুর সাথে মিলে যায়। ফিবোনাচ্চি সংখ্যাটা একটা সুন্দর প্যাটার্ন, যেই প্যাটার্নটা আপনি ফুলে লক্ষ্য করে দেখতে পারবেন, ফুলের পাপড়িগুলো সাজানোতে, আপনার সমুদ্রের ঢেউয়ের মধ্যে দেখতে পারবেন। এছাড়া আপনার রং ধনু সাজার নিয়মের মধ্যে দেখতে পারবেন, কাঁঠালের যে কুয়াগুলো থাকে এগুলোর মধ্যে দেখতে পারবেন। কিন্তু আপনাকে বুঝতে হবে ব্যাপারটা, মানে এই জিনিসটা প্রকৃতি থেকে আবিষ্কার হয়েছে। তার মানে প্রকৃতিতে এই জিনিস যে সুসজ্জিত করার সিস্টেম, সেটা কিন্তু ম্যাথমেটিক্সের সাথেই মেলে। সো ম্যাথ যে কোথাও কোনো কিছু মানে ব্যবহার হচ্ছে না, কাজে লাগে না, এই কথাটা কিন্তু ভুল। ম্যাথের সজ্জিতকরণ কিন্তু সব জায়গায় বিস্তৃত। আমরা আসলে ম্যাথকে মিলাইতে চাই না, ম্যাথকে ফিলও করি না। ওকে, আসেন আর এত গভীর কথায় না যাই। এজন্য আমি ক্লাসে মাঝে মাঝে বলে থাকি, ম্যাথের চেয়ে রোম্যান্টিক কোনো সাবজেক্ট হয় না, যদি সে রোম্যান্টিসিজম জানে তাহলেই। ওকে, তো এই যে আমাদের ফিবোনাচ্চি সংখ্যা, এই সংখ্যাটা কি, সেই সংখ্যার জন্য ওনারা 19 নম্বর পৃষ্ঠার প্রথমেই একটা প্রশ্ন দিছে। আপনারা দেখবেন, আপনাদের সামনে বই আছে, যে তোমার জন্য প্রশ্ন হলো ফিবোনাচ্চি অনুক্রমের 12তম সংখ্যাটি কত। 12তম সংখ্যাটি বের করতে গেলে তো আগে 11তম পর্যন্ত জানতে হবে আপনাকে, তাই না? তো চলেন ফিবোনাচ্চি সংখ্যা নিয়ে আমি ডিটেলসে নিজে কথা বলি আপনাদের সাথে। ফিবোনাচ্চি সংখ্যা বলতে বা নাম্বার বলতে যেটা বোঝানো হয়, এখানে একটা ব্যাপার, ওনাকে ফিবোনাক্কিও বলা যায়, ফিবোনাচ্চিও বলা যায়, আপনি যে নামে খুশি রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। ফিবোনাচ্চি সংখ্যার ক্ষেত্রে এরকম, আমি যদি একটা সংখ্যা তালিকা তৈরি করি, 3, 5, 8, 12, 13, 21, আরও আছে অনেকগুলা, একটু দ্রুত লিখি, 21, 34, তারপর হচ্ছে 55, কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 11টাই লিখছি, আর লেখা দরকার নেই। তো ওনারা বলছে 12তম ফিবোনাচ্চি সংখ্যা। তো এই যে আমি ফিবোনাচ্চি সংখ্যার তালিকাটা লিখলাম, ফিবোনাচ্চি সংখ্যা কি স্যার, সেটাই তো কইলেন না। খেয়াল করেন, ফিবোনাচ্চি সংখ্যা তালিকা হচ্ছে এমন একটা সংখ্যা তালিকা, যেই সংখ্যা তালিকার প্রতি দুইটি সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। ভালো করে বোঝেন, ফিবোনাচ্চি সংখ্যা তালিকা এমন একটি সংখ্যা তালিকা যার প্রতি দুইটা সংখ্যা, যেমন ধরেন এটা কিন্তু সংখ্যা লেখেন না এইভাবে, এই দুইটা যোগ করলে আপনি পরেরটা পাচ্ছেন, এই দুইটা যোগ করলে পরেরটা পাচ্ছেন, এই দুইটা যোগ করলে পরেরটা পাচ্ছেন, এই দুইটা যোগ করলে পরেরটা, এভাবে চলতে থাকা সংখ্যাক্রমকে বলা হয় ফিবোনাচ্চি সংখ্যা তালিকা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ব্যাপারটা,
এখানে প্যাচ লাগে কিন্তু অনেক সময় কীরকম, যে স্যার এই দুইটা যোগ করলাম তাহলে এই দুইটা বাদ, পরের দুইটা কি যোগ করে দেখবো, এরকম না, ব্যাপারটা না। প্রথম দুইটা যোগ করবেন, তারপরের সংখ্যাটা পাবেন। যেমন 0 1 যোগ করে 1 পাইছি, এখন 0 1-এর যোগ করা যখন শেষ তখন 0 বাদ, একটা বাদ দিয়ে দ্বিতীয়টা, অর্থাৎ এই দুইটা আবার যোগ করেন, এই দুইটা যোগ করলে 2 পাচ্ছেন, তাহলে এই দুইটা যখন যোগ করা শেষ তখন একটা বাদ দেন, আর একটা, তাহলে এটা বাদ, তখন এটার সাথে আবার এটা যোগ করলে পরেরটা পাচ্ছেন। যখন এই দুটো যোগ করা শেষ আরেকটা বাদ দেন, 2 আর 3 যোগ করলে 5, তাহলে আবার এটা বাদ দেন, 3 আর 5 যোগ করলে 8, এটা বাদ দেন, 5 আর যোগ করলে 13, এটা বাদ দেন, এভাবে চলতে থাকে। এখন তাহলে সংখ্যাটা কি দ্বারা ফিবোনাচ্চি সংখ্যার? সংখ্যাটাও লিখে নেন। একটি সংখ্যা তালিকার প্রতি দুটি সংখ্যা যোগ করলে যদি পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তবে তাকে ফিবোনাচ্চি সংখ্যা বলা হয়। ক্লিয়ার? এই হচ্ছে কি ফিবোনাচ্চি সংখ্যার সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞাটা যদি আপনার মাথায় থাকে তাহলে তো আপনি এমনিই পরেরটা পাবেন। তাহলে পরেরটা কত হবে স্যার? পরেরটা হবে হচ্ছে 34 প্লাস 55। কত হয়? 9 8 হয়ে গেল আপনার লাস্টের সংখ্যাটা। তাহলে ওরা যেটা চাইছিল 12তম সংখ্যা, সেই 12তম পদ, তাহলে 12তম পদ কত? 89 পদ বা সংখ্যা, এটা ফিবোনাচ্চি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনাকে তাহলে ডি কীভাবে লিখবো, যে না আপনার মাঝখানে সংখ্যাটা দিয়ে দেন। এই হচ্ছে কি আমাদের মোটামুটি 19 নম্বর পৃষ্ঠার প্রথম অঙ্কটা, ফিবোনাচ্চি সংখ্যার কাহিনী। আশা করি শেষ বুঝতে পারছেন। তাহলে দেখেন আপনাদের 19 নম্বর পৃষ্ঠার যে ছকটা আছে, সেই ছকে কি বলা আছে, এই ফাঁকা ঘরটি তোমার উত্তর নির্ণয়ের জন্য ব্যবহার করতে পারো। যেটা আর কি বলছে যে আমরা তখন যা করলাম, তো যে 12তম ফিবোনাচ্চি সংখ্যা বের করতে বলছে না, যে ফিবোনাচ্চি প্যাটার্নের 12তম পদটি বের করো, তো এটা কীভাবে বের করলাম সেই জিনিসটা এখানে লিখতে বলছে। নিশ্চিত হলে সেটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে ফার্স্টে আপনি এটা উঠাবেন, উঠানোর পরে বলবেন যে এই সংখ্যা তালিকার প্রতি দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান, তারপরে অর্থাৎ দিয়ে আপনি কি করবেন, এই লাইনটা লিখবেন, তারপরে বলবেন 12তম পদ এত, নিচে লিখে দেখবেন যে সুতরাং ফিবোনাচ্চি সংখ্যার প্রধান বৈশিষ্ট্য সংখ্যা তালিকার প্রতি দুটি সংখ্যার যোগফল পরবর্তীটির সাথে মিলে যায়। শেষ, এভাবে লিখবেন। এখন আসেন আপনাদের 19 নম্বর পৃষ্ঠার কেন খুঁজবো প্যাটার্ন যে হেডিংটা আছে তার এটা, অর্থাৎ এই যে এখানে এই জিনিসটা আমরা একটু দেখব। দেখেন আপনাদের বইয়ে এই দুইটা প্রশ্ন দেয়া আছে, বলছে এটা 1 নম্বর প্রশ্ন, আর এখানে আরেকটা দিচ্ছে হচ্ছে কি 2 নম্বর প্রশ্ন। তাহলে এই দুইটা প্রশ্ন সলভ করতে বলছে। কত নম্বর পৃষ্ঠা এটা? 19 নম্বর পৃষ্ঠার লাস্ট 2 প্যারার উপরে লেখা আছে, আপনারা ওখানে বই দেখলে বুঝবেন। এটা কিভাবে করবেন, খুবই সহজ। এগুলো ভাঙানোর জন্য মনীষী হওয়া লাগবে না, এত বোকা মানে এত চিল্লাপাল্লা করা লাগবে না, আর এত বোঝারও কিছু না। একটু খেয়াল করে দেখেন, আপনি পার্সেন্টের অঙ্ক আরও জ্ঞান দেওয়া যাবে অন্য অধ্যায়ে অন্য জায়গায়, এখানে একটু শুধু খেয়াল করেন। এর থাকলে গুণ চিহ্ন দেবেন, 5% জিনিসটাকে আপনি ভাঙাবেন খুবই সহজভাবে। কিভাবে পার্সেন্ট ভাঙায় হচ্ছে আমরা জানি 100 দিয়ে ভাগ দেয়। এবার আপনি কাটাকাটি করেন, 0 0 কাটেন, 5 দিয়ে যদি কাটেন 2 হয়, তাহলে কি পড়ে রয়েছে সেই জিনিসগুলো লিখে দেন, তাহলে তো অঙ্ক শেষ। 5/2, তার মানে হচ্ছে গিয়া 50-এর 5% সমান হচ্ছে গিয়া, আমরা যদি এখানে ভাগ করি তাহলে 2.5 হয়, 2 2 4 1 10 5 হয়ে গেল। তার মানে 50-এর কত 5% হচ্ছে গিয়া। তো হ্যাঁ, এখানে আরেকটা কথা আপনাদের বইয়ের মধ্যে দেখেন, সম্ভবত এইটা আপনাদের নজরে রাখা যায়। ওরা আরেকটা বলে যে যদি এক্সট্রা হিসেবে আলোচনার মধ্যে বলছে 50-এর জায়গায় 500 হয় আর 5-এর জায়গায় 25% হয়, তাইলে কি হবে ভাই? বিশাল কঠিন ব্যাপার, একই তো কথা। তো এটাও সেমভাবে ভাঙাবেন, এত 0 0 কাটেন, 0 0 কাটেন, তাহলে কি হইলো ভালো করে বুঝেন, 25%। 5 দিয়ে গুণ দেন, 5 5 25, হাতে 2, 5 দিয়ে গুণে 10 11 12 হয়ে গেল। 500-এর 25% 125, শেষ। এটাই আসেন a+b²। এটা বোঝার জন্য না আপনার একটা সূত্র লাগবে ভাই। এখন আপনারা যদি সূত্রগুলো না পড়েন তাহলে বিপদ। সূত্রটা কি, এটা আমরা বীজগণিতিক অধ্যায়ে আলোচনা করব। a² + 2ab + b², এই সূত্রটা আমাদের লাগবে। এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে, আমি ইন ফিউচারে করব যখন এই অধ্যায়গুলো পাবো, এই সূত্র রিলেটেড। এখন আপাতত দেখেন a+b² সমান প্রথমটার স্কোয়ার প্লাস 2ab, দুইটার গুণফল প্লাস দ্বিতীয়টার বর্গ। এই সূত্রটাই এখানে ফলো করব। সেটা কি, 2 + b², এটা বইয়ে দেওয়া আছে আপনাদের। সূত্র আমাদেরকে বলবে প্রথমটার বর্গ প্লাস 2ab + b²। সূত্র শিখেছে আমাদের প্রথমটা আর দ্বিতীয়টা হোল স্কোয়ার থাকলে প্রথমটার বর্গ প্লাস 2 ×
প্রথমটা আর শেষেরটার গুণফল, অর্থাৎ এটার এটার গুণফল প্লাস লাস্টেরটার বর্গ। তাহলে এখানে হয় 2 দুগুণ 4, 4b প্লাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। এই তো ব্যাপারগুলো। শুধু একটা জিনিস আপনাদেরকে বলে দিই, দেখেন a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এরকম যে প্যাস 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 করে মুখস্থ করেন না, এইগুলো করেন না। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এভাবে মুখস্থ করলে ব্রেইনে শুধু a আর b থাকে, আর কিচ্ছু থাকে না। অঙ্কের কিছু রুলস আছে সাইকোলজিক্যাল সাথে, আপনাদের আগেও বলছি। a প্লাস বি হোল স্কোয়ার এটা পড়ার সময় আপনি ফিল করেন, a বলতে প্রথমটা, b বলতে দ্বিতীয়টা। যদি এমন হয় দুইটা জিনিসের যোগফল স্কোয়ার, তখন এটা সূত্র হচ্ছে প্রথমটার বর্গ প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্বিতীয়টার বর্গ। এই সিকোয়েন্সটা মেনটেন করবেন যখন আপনি সূত্রটা বারবার পড়বেন, তাইলে কাজে লাগবে। আরও সুন্দর করে ব্যাখ্যা দেবো যখন এই সূত্র রিলেটেড অধ্যায় আসে। এখন যাচ্ছি, এখানে ওরা আরেকটা জিনিস বলছে, আপনার এই জায়গায় দেখতে পাচ্ছেন কিনা, আশা করি দেখতে পাচ্ছেন। ওনারা বলছে 2-এর জায়গায় a, অর্থাৎ এই অঙ্কটাকে ওরা আবার নতুন করে আরেকটা অঙ্ক দিল a প্লাস b এর জায়গায় 29। যদি এমন হয় তাহলে অঙ্কটা করো, তো সেম কথা, a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab, এটা আবার বাংলায় প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এখন আপনি কি করবেন, সূত্রে ব্যবহার করবেন। এখানে আপনি ক্যালকুলেটর দিয়ে এগুলো করে দেন, কত কত আসে দেখিয়ে তারপরে মানটা বসায় দেন। হচ্ছে গিয়া a প্লাস 29 ইন্টু 29 মানে বর্গ, তো 8, 4, 1। তাহলে এখানে আর কারো যোগ করা নেই, এটাই অ্যান্সার আপনার হয়ে গেল। এই 4টা অঙ্কই আপনাদের এই পৃষ্ঠায় দেওয়া ছিল, আমি 4টাই করে দিলাম। আশা করি আপনাদের উপকার আসবে, আপনারা সুন্দর করে উঠায় নিন। চলেন এবার 20 নম্বর পৃষ্ঠায় চলে যাই। আমরা আজকে ইনশাল্লাহ অধ্যায়টা শেষ করে দেওয়ার চেষ্টা করব, যা আছে এরপরে বেশিরভাগই আলোচনা আছে, আলোচনা করার চেষ্টা করতেছি। 20 নম্বর পৃষ্ঠায় বলছে গাণিতিক অনুসন্ধানের তথ্যের উৎস। তথ্যের উৎস বলতে কি বোঝায়, যে আপনি গাণিতিক অনুসন্ধান করার সময় যে তথ্যটা সংগ্রহ করবেন, সেই তথ্য সংগ্রহ করতেছেন কোথা থেকে, সেই জায়গাটাকে উৎস বলা হয়। ধরেন আপনি তেজকনি পাড়ার ফার্ম গেটে এলাকায় গত মাসে করোনা আক্রান্ত কতজন হয়েছে, তো করোনা আক্রান্ত কতজন হয়েছে এই জিনিসটা যে সংগ্রহ করবেন, এই যে সংগ্রহ করাটা, এই সংগ্রহ করাটা যার মাধ্যমে করবেন সেই হচ্ছে উৎস, ভালো করে বুঝেন। তো সেই হিসেবে ওনারা বলছে অনুসন্ধানের তথ্যের উৎস, তথ্যের উৎসগুলো কীরকম কীরকম হইতে পারে সেটা নিয়ে আলোচনা করবে। এখানে অনেক কিছুই দেওয়া আছে, দেখেন এই যে 3টা ছবি দেওয়া আছে। ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে টুপি মুভি পড়ানো লোকজনও আছে, আবার একটা ছেলে মেয়ে সবই আছে, বুঝি না ছবিগুলো। বেশিরভাগ ক্ষেত্রে বইয়ের মধ্যে দেখবেন ছবির মধ্যে এরকম মিক্সড দেওয়া আছে আর কি, মানে সব ধর্ম টর্ম এক জায়গায় বোঝানোর চেষ্টা করছে, মনে হয় ভালোর জন্য, সমস্যা নেই। তো এই যে দেওয়া আছে, তো এই জায়গাতে কি বোঝানোর চেষ্টা করছে, এখানে একটা গল্প আছে, আপনাদের গল্পটা একটু পড়ি তারপরে বোঝাই। যে তো এখানে গল্পটা এরকম ছিল যে জবা শাখার শিক্ষার্থীরা মোট 45 জন ছেলে মেয়ে। তো ওই জায়গার ওরা বলছে যে তোমাদের বিদ্যালয়ের সব শ্রেণীতেই শিক্ষণীয় কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে, কিন্তু তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না কোথায় যাবা। তোমাদের বন্ধু অনেক 8ম শ্রেণীতে সূর্যমুখী শাখার বন্ধুদের নিকট থেকে জেনে এলো যে তারা চিড়িয়াখানায় ঘুরে এসেছে। দেখেন এই কথাগুলো পড়ে আসলে বোঝানোটা অঙ্ক এভাবে বোঝানো যায় না, আমি আমার মতো বলি। এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা স্কুলের একটা শ্রেণীর শিক্ষার্থীরা ভাবতেছিল তারা ঘুরতে যাবে, তো ঘুরতে যাবে, তো তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না কোথায় ঘুরতে যাবে, তাই তারা আরেকটা শাখায় গেল কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য। ওই শাখার শিক্ষার্থীরা রিসেন্টলি কোথাও থেকে ঘুরে আসছে। তো এটাকেও আমি গাণিতিকভাবে দেখাই, দেখেন ব্যাপারটা কেমন, যে এটা হচ্ছে ক শাখা, এটা হচ্ছে খ শাখা। ক শাখার কিছু শিক্ষার্থী আছে, ওরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতেছে যে কোথাও একটা ঘুরতে যাওয়া দরকার, স্টাডি ট্যুর আর কি। তো ওরা সিদ্ধান্ত নিতে পারতেছে না কী করবে। তো তখনই ওরা জানতে পারে খ শাখার শিক্ষার্থীরা রিসেন্টলি চিড়িয়াখানা থেকে ঘুরে আসছে। তখন এই জায়গা থেকে একজন গিয়ে খ শাখার একটা শিক্ষার্থীর সাথে কথা বলে, একজন, ভালো করে বুঝেন, একজন যায় এখান থেকে, একজন যায় ওই শ্রেণীতে কথা বলে আসে বা ওই শাখায় গিয়ে কথা বলে আসে, জেনে আসে। তারপরে এসে ওরা এখানে ওই ছেলেটা আবার এই গ্রুপে আসে, ক শাখায় এসে বলে যে হ্যাঁ আমি জেনে আসছি, আমরা চিড়িয়াখানায় যেতে পারি। তাহলে কি বিষয়টা আবার একটু বলি। ক শাখার একজন শিক্ষার্থী খ শাখায় গেছে, খ শাখার শিক্ষার্থীরা চিড়িয়াখানায় ঘুরতে গেছিল। তো তাদের অভিজ্ঞতা শুনে এসে ওরা বলতেছে, মানে ও বলতেছে আর কি ক শাখায় বন্ধুদের মাঝখানে, যে আমরা চাইলে চিড়িয়াখানায় যেতে পারি। এই যে ব্যাপারটা বললো, এখন নিচে প্রশ্ন করছে কি দেখেন,
কিসে প্রশ্ন করছে, একটু চিন্তা করে বলো তো এই সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির ভিতর কোনো ভুল আছে কিনা, যদি থাকে তাহলে কি কি লেখো। ব্যাপারটা একটু বুঝতে হবে, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একার বিষয় হলে একক সিদ্ধান্ত কোনো সমস্যা না, কিন্তু যখন গ্রুপ ভিত্তিক ব্যাপারটা হয় তখন কিন্তু একটা গ্রুপ ভিত্তিক সিদ্ধান্তের ব্যাপার থাকে। দেখেন না, বন্ধুবান্ধব মিলে 10 জন মিলে একটা স্টাডি প্ল্যান করা হয় বা ঘুরতে যাওয়ার প্ল্যান করে, তারপরে প্রথম দিন সবাই থাকে, তারপরে আবার যখন মিটিংয়ে বসে তখন 5 জন হয়, তারপর আবার মিটিংয়ে বসলে 2 জন। তো এই জন্য সবার সিদ্ধান্তটাই আগে নিতে হয়। তো এই জায়গাটায় যে যে সমস্যাটা আছে সেই সমস্যাগুলো কী কী আমি একটু বলি। ও একা একা গেছে, এটা একটা সমস্যা, কারণ একা একা সব সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমি কয়েকটা পয়েন্ট বলে দিই, আপনারা একটু লিখে নেন। নির্ভরযোগ্য তথ্য উপাত্তের অভাব আছে, কারণ চিড়িয়াখানা আপনি যাবেন, কোন দিক দিয়ে যাবেন এই তথ্য তো সে নিয়ে আসে নাই। কত টাকা লাগবে সেই তথ্যও সে নিয়ে আসে নাই। কী গাড়িতে গেছে সেই তথ্যও নিয়ে আসে নাই। গাড়ি কীভাবে ভাড়া করতে হয়েছে সেই তথ্য আনে নাই। খাবারের ব্যবস্থা কী করতে হবে এই সব তথ্য আনে নাই। তার মানে এখানে নির্ভরযোগ্য তথ্য উপাত্তের অভাব, অন্যদের মতামত উপেক্ষা করা হয়েছে, সে একা একা গেছে, একা একা সেই সিদ্ধান্ত নিয়েছে। বিকল্প নির্বাচন নেই, অর্থাৎ ঘুরতে যে যাবে, চিড়িয়াখানা যদি না যাওয়া যায় তাহলে অন্য কোথাও যাবে কিনা সেই বিকল্প ব্যবস্থা চিন্তাও নেই। পরিকল্পনার অভাব, সঠিক পরিকল্পনা, একটা ঘুরতে যাওয়ার বা স্টাডি ট্যুরের একটা বিশাল পরিকল্পনা, কর্মযোগ্য ব্যাপার, সেই পরিকল্পনা নেই। এই যে ব্যাপারগুলো এখানে পরিলক্ষিত হয়েছে। চলেন 21 নম্বর, গল্প পড়াই থেকে ভালো লাগে ভাই অঙ্কে। 21 নম্বর পৃষ্ঠায় এখানে এই ছকে ওরা বলছে যে তাহলে কি বুঝতে পারলে, সঠিক কার্যকরী সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য বা উপাত্ত সংগ্রহ করা কত জরুরি। তুমি কি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবে তথ্য বা উপাত্ত সংগ্রহের জন্য নির্ভরযোগ্য উৎস ব্যবহার করা কেন প্রয়োজন? অফকোর্স ব্যবহার করার এটা আমরা বলতে পারি। কীরকম? কারণ তথ্য উপাত্ত না জানলে আমরা কোনো জায়গায় কোনো কিছু করার জন্য যাইতে পারবো না। তাহলে চলেন আমি কয়েকটা পয়েন্ট বলি। 1, পরিকল্পনা প্রণয়নের জন্য। 2, পরিকল্পনা বাস্তবায়নের জন্য। 3, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য। 4, সমস্যার সমাধানের জন্য। 5, বিকল্প সিদ্ধান্ত নেয়ার জন্য। 6, প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত হওয়ার জন্য। এই প্রত্যেকটা ব্যাখ্যা করা যায়, এগুলো মনে হয় না খুব একটা ব্যাখ্যা করার দরকার আছে। তোমরা নিজেরাই বুঝতে পারবে, একটা ঘুরতে গেলে টাকা পয়সার একটা পরিকল্পনার ব্যাপার, যাওয়া লাগবে কিভাবে সেটা একটা চিন্তা করতে হয়, সঠিক চিন্তা ভাবনার দরকার আছে, সময় নির্বাচন দরকার আছে, এই জিনিসগুলো এখানে বলছে। এখন আমরা পরবর্তীতে 21 পৃষ্ঠার লাস্টে যে কথাগুলো বলছে, টিকা তৈরির বিষয়ে আমাদের যে করোনা মহামারী লাস্ট গেল, এখানে গল্পটা বলা আছে, আপনারা পড়ে নিন। যে এই করোনা মহামারীর সময় যে টিকাটা তৈরি করা হয়েছিল, সেই টিকা তৈরির জন্য ধরেন কি করা হয়েছিল, অবশ্যই মানুষের উপর প্রয়োগ করা হয়েছিল, তারপরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তারপরে তো সারা বিশ্বব্যাপী ছাড়া হয়েছে। তো ধরেন এরকম একটা কাজ করা হইলো যে আপনার এলাকায় করোনা ভ্যাকসিন প্রথম এটাকে ট্রায়াল ভার্সন হিসেবে দেওয়া হলো 100 জনের উপর। তো ওই এলাকায় 100 জনের উপর দিয়ে ছেড়ে দেওয়া হলো। 1 মাস পরে ওই 100 জনের কাছ থেকে রিপোর্ট নিতে হবে। এখন 1 মাসের মধ্যে ওই যে 100 জনের টিকা দেওয়া হয়েছিল ওরা এই এলাকা ছেড়ে চলে গেছে গা। 1 মাস পরে যদি টিকা যারা দিছে এই কার্যক্রমের সাথে যারা জড়িত, ওরা যদি ওই যে কোনো 100 জনের কাছ থেকে মতামত নিয়ে টিকা গ্রহণযোগ্য হয়েছে বলে চালিয়ে দেয়, তাহলে কি সেই টিকা আপনি নেবেন? নেবেন না তো, না? সেইটাই এখানে বলছে যে এই ধরনের টিকা হলে কি আপনি নেবেন? যদি না নেন কেন নেবেন না সেটা ব্যাখ্যা করেন। তো এখানে আমি টিক চিহ্ন দিয়েছি না, আপনারাও টিক চিহ্ন দেবেন না, কারণ সঠিক ও নির্ভরযোগ্য তথ্য উপাত্তের ভিত্তিতে টিকাগুলো তৈরি হয়নি, ফলে টিকাগুলোর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি, তাই আমি টিকা নিব না। আপনি নিলে নিয়েন, কোনো সমস্যা নেই। উৎসের নির্ভরযোগ্যতা যাচাই। উৎসের নির্ভরযোগ্যতা যাচাই বলতে বোঝানো হচ্ছে উৎস কয় ধরনের হতে পারে, কোন কোন উৎসগুলো কেমন হয় সেটা। এখানে দেখেন উৎস প্রথমত 2 প্রকার বলছে। একটা হচ্ছে মানবীয় উৎস। মানবীয় বলতে যেটা সশরীরে, আমি আপনাকে ধরেন, আপনি আমাকে এমপ্লয়ি হিসেবে রেখেছেন, আপনি আমাকে বলছেন যে তেজকনি পাড়ার বা ফার্ম গেটের গত 1 মাসের রোগে শোকে মারা গেছে বিভিন্ন রোগে, এই ডাটাটা কালেক্ট করেন। তো আমি নিজে সশরীরে কালেক্ট করে আপনাকে বললাম, এই ধরনের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মানবীয় উৎস। আরেকটা হচ্ছে কি জড় উৎস। জড় উৎস বলতে বোঝানো হয় আমি ধরেন যাইনি সশরীরে, আমি জাস্ট দূর থেকে দেখে দেখে অবজার্ভ করে তথ্যগুলো দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে জড় উৎস। এটা গেল। তারপরে আছে আরও 2 প্রকার, একটা হচ্ছে মাধ্যমিক আর একটা হচ্ছে প্রাথমিক। মুখে মুখে বলে দেয়, এগুলো আপনার শিটে আছে, শিট নিয়ে নেন, আমার শিটের মধ্যে লেখা আছে। মাধ্যমিক উৎস হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয় দিয়ে মনে রাখবেন। প্রাথমিক এবং মাধ্যমিক এই 2টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রাথমিক উপাত্ত আর মাধ্যমিক উপাত্ত। আপনি একটা জিনিস খেয়াল করেন তো,
কোন উপাত্তটা গ্রহণযোগ্যতা বেশি আর কোন উপাত্তটা কি? প্রাথমিক বিদ্যালয়ের সাথে যদি এটা চিন্তা করেন তাইলে তো হয়, প্রাথমিক বিদ্যালয়ে কি সরাসরি বাচ্চাগুলো সংগ্রহ করে না পড়াশোনার জন্য? তাহলে প্রাথমিক উপাত্ত মানে যেই উপাত্ত সরাসরি সংগ্রহ করা হয়, প্রত্যক্ষ উপাত্ত, প্রত্যক্ষ অর্থাৎ নিজের চোখে দেখে বা নিজে গিয়ে আপনি যে উপাত্তগুলো সংগ্রহ করছেন এদেরকে বলা হচ্ছে প্রাথমিক উপাত্ত। তাহলে এদের নির্ভরযোগ্যতাও বেশি, নির্ভরযোগ্যতা বেশি। আর এটার ক্ষেত্রে মাধ্যমিক উপাত্ত কি? মাধ্যমিক উপাত্ত হচ্ছে কারো উপর নির্ভরশীল, অর্থাৎ কাউকে দিয়ে কোনো তথ্য সংগ্রহ করাকে আমরা বলবো মাধ্যমিক উপাত্ত, যেটা প্রত্যক্ষ না পরোক্ষ, আর এটার নির্ভরযোগ্যতা কম থাকবে। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে একটু টেনে টেনে দেখেন। এখানে দেখেন 22 পৃষ্ঠার লাস্টে নির্ভরযোগ্য তথ্যের উৎসের বৈশিষ্ট্যগুলো কি কি সেটা দেওয়া আছে, একটু মুখস্থ করে নেবেন এটা। এরপরে 23 নম্বর পৃষ্ঠায় জোড়ায় কাজ বলছে, এই কাজগুলো আপনারা নিজেরা একটু পড়বেন। পড়ার পরে 24 নম্বর পৃষ্ঠায় টোটাল 4টা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। তাহলে 24 নম্বর পৃষ্ঠার যে প্রশ্নটা ওরা দিয়েছে, ক টিকা তৈরির জন্য কোন ধরনের উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিল এবং কেন? এই যে 24 নম্বর প্রশ্ন, এটা আমার শীটে সুন্দর করে লেখা আছে, আপনি ওখান থেকে পড়ে নেবেন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই 1 নাম্বারটা কী লিখছি আমি। টিকা তৈরির জন্য প্রাথমিক উৎস থেকে বিজ্ঞানীগণ তথ্য সংগ্রহ করেছিলেন, প্রাথমিক সরাসরি আর কি, কারণ মাধ্যমিক উৎসের চেয়ে প্রাথমিক উৎসের তথ্যের গ্রহণযোগ্য বেশি ও নির্ভরশীল। 2 টিকা তৈরির জন্য যে উৎস ব্যবহার করা হয়েছিল তাদের সবার বৈশিষ্ট্য কি একই রকম ছিল? ভিন্নতা থাকলে তা বর্ণনা করো। যদি আপনি ওই জায়গায় গল্পটা পড়েন ওখানেও আছে। দেখেন টিকা তৈরির জন্য প্রাথমিক উৎসের বৈশিষ্ট্য ভিন্নতা রয়েছে। প্রমাণ এখানে বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের তথ্য নেওয়া হয়েছিল, কারণ ছোট মানুষ, বড় মানুষ, মাঝারি বয়সী সবারই আসলে তথ্য নেওয়া হয়েছিল, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। তারপরে বলছে তথ্য সংগ্রহের উৎসের ক্ষেত্রে বয়সের ভিন্নতা থাকলে কী সুবিধা হয়েছে বলে তুমি মনে করো? স্বাভাবিক, বয়স যদি কম বেশি হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার টিকাটা সকল বয়সের জন্য কি একটা টিকাই যথেষ্ট, নাকি ছোটদের জন্য কম ডোজ দিতে হবে, বড়দের জন্য বেশি ডোজ, এগুলো বোঝা যাবে। ঘ নাম্বারটা আপনারা পড়ে নেন, আমি আর না পড়ি। সব বিষয়গুলো সুন্দর করে আমার শীটে PDF আকারে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওখান থেকে দেখে এই ছিল আজকের কথা। শেষ কথা আছে, শেষ কথা আপনারা পড়ে নিন। সকলে সুস্থ এবং ভালো থাকেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।